সেটা হলো বাংলাদেশের যে সমুদ্র সীমা, যেখানে আমাদের যে বৈধভাবে যে যে বিশাল এরিয়া আমরা পেয়েছি বঙ্গোপসাগরে, যেই যেই সমুদ্রের বিশাল জলরাশি এবং এই এলাকাকে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, শক্তিশালী করার জন্য, আমরা একটা সুনীল অর্থনীতি গড়ে তোলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যে কর্মসূচি ঘোষণা করেছিলেন, তার আলোকে বাংলাদেশের 17 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়ার যে সম্ভাবনা, উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছিল, সেটি তো নাই, সেটা তো ধ্বংস করেই দিয়েছে। এখন এটা আজকে আমাদের জন্য উল্টো অভিশাপ বিষ পোড়া হয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদের সার্বভৌমত্ব নিয়ে যখন হুমকির সৃষ্টি হয়, যখন বাংলাদেশের যে বাংলাদেশের যে মানচিত্র, সেই মানচিত্র যখন সরকারহীন অবৈধ সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সরকারের যখন দেশের মানচিত্র পরিবর্তনের জন্য ছবি এঁকে যা একটা অচল অবস্থার সৃষ্টিকার, অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করার জন্য উদ্যোগ নেয়, তখন বোঝা যায় এই অবৈধ সরকারের দায়িত্বশীলতা, যে দায়িত্বশীল যে কথাবার্তা, যে কাজকর্ম, যে পরিকল্পনা থাকা, তার যে প্রচন্ড অভাব, অথবা তারা কোনো কাজই যে দেশের মানুষের জন্য অথবা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের কোনো পরিকল্পনা নেই। তাদের পরিকল্পনা তো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ এবং একটি বিদেশিদের প্রভুদেরকে সন্তুষ্ট করা। আজকে বাংলাদেশের এই যে পার্বত্য চট্টগ্রামের যে 3টি জেলা, ইভেন আমাদের উপকূলবর্তী যে আমাদের যে কক্সবাজার, আমাদের যে পৃথিবীর সবচাইতে দীর্ঘতম সুন্দর যে সমুদ্র সৈকত, যে কক্সবাজার থেকে টেকনাফ, এই এলাকাটাও আজকে পুরোপুরি আজকে হুমকির মধ্যেই শুধু পড়ে নাই, এখানের জনজীবন কিন্তু আজকে বিপর্যস্ত। আজকে রোহিঙ্গা সংকট থেকে একটা সংকট, যার জন্য আন্তর্জাতিক বিশ্ব অবহিত। আজকে সেই রোহিঙ্গাদের ভিতরেও কিন্তু এই যে আরসার নামে, আরসার যে কর্মকাণ্ড, মৌলবাদী যে জঙ্গিবাদী কর্মকাণ্ড, এটা কিন্তু বারবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের যে আরাকান স্টেট নামে যে আরেকটি নতুন একটি যে একটি আমরা যে বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা থেকে মায়ানমারের যে সরকারের, জান্তা সরকারের পাশাপাশি আরেকটি সরকারের একটা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই সব মিলিয়ে আজকে বাংলাদেশের অর্থনীতি না, শুধু বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার যে পরিবর্তনের যে পরিলক্ষিত হচ্ছে, যা পরবর্তী পর্যায়ে বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক বিপর্যস্ত করবে এবং এই অঞ্চলের স্থিতিশীলতা, এই অঞ্চলের শান্তি, এই অঞ্চলের আন্তর্জাতিক সন্ত্রাসবাদে যে এখানে যে অবস্থান তৈরি হবে, যে গেড়ে বসবে সেই সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসী গোষ্ঠী এবং এদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে, যাদের পৃষ্ঠপোষকতায়, যাদের প্রচন্ড মদতে এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সারা পৃথিবীতে সন্ত্রাস ছড়িয়ে দেয়, সারা পৃথিবীর মানুষের শান্তি সম্প্রীতি স্বপ্ন যাত্রাকে ব্যাহত করে, সেই জায়গাটি আজকে যদি বাংলাদেশকে ঘিরে হয়, বাংলাদেশের এই অঞ্চলকে ঘিরে হয়, তবে সেটা বাংলাদেশের জন্য অভিশাপ হিসাবে দাঁড়াবে। সেক্ষেত্রে অর্থনৈতিক যে পথে আমরা যে উন্নয়নের পথে, অগ্রগতির পথে যে অগ্রগতি নিয়ে যে পরিকল্পনা ছিল, সেটা নিয়ে কিন্তু বর্তমান ইউনূস ফ্যাসিস্ট সরকারের কোনো পরিকল্পনা নেই, এটা নিয়ে তার কোনো ভাবনা নেই। বাংলাদেশের মানুষের কাছে আজকে অত্যন্ত লোভী সরকার হিসেবে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির সরকার হিসাবে এবং দুর্নীতিবাজ সরকার হিসাবে, অনির্বাচিত সরকার হিসাবে এই সরকারের, ইউনূস সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষ কিন্তু এখন মুক্তি চায়। এই বর্তমান যে অর্থসামাজিক অবস্থার যে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটা শুধু বঙ্গোপসাগর উপকূল এলাকা সহ নয়, এই অঞ্চলে গোটা দেশের কিন্তু অর্থনীতি কিন্তু ভেঙে পড়ছে। আজকে বিদেশিদের বিনিয়োগ নেই, মিথ্যাচার করা, অপপ্রচার চালানো, বিদেশিদের কোনো বিনিয়োগগত যে বিনিয়োগ সম্মেলন হয়েছে তার ভিতরে দেখা গিয়েছে এখানে কিন্তু
তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। একটি দেশ বিদেশিদের বিনিয়োগকারীরা সেখানেই আসে যেখানে স্থিতিশীল একটি রাজনৈতিক পরিস্থিতি থাকে, সেখানেই বিদেশি বিনিয়োগকারীরা আসে যেখানে তাদের অর্থের বিনিয়োগের নিশ্চয়তা থাকে। বাংলাদেশে তো এখন আর তার কোনো অবস্থা, বিন্দুমাত্র অবস্থা নেই। আজকে বাংলাদেশের কলকারখানা ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের যার ভিত্তিতে যে শ্রমজীবী মানুষের, নারী শ্রমিকদের যে একটা বিশাল কর্মক্ষেত্র গড়ে উঠেছিল, সেই গার্মেন্ট সেক্টর, সেটা কিন্তু আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। এবং যেভাবে আন্তর্জাতিক বিশ্ব যেভাবে তার মূল্য এবং ট্যাক্স বসিয়েছে, সেই ট্যাক্স, সেই করের বোঝা মধ্য দিয়ে আমাদের পণ্য কিন্তু বিদেশের মার্কেটকে ধরতে পারবে না, প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়েছি। সুতরাং আমাদের জন্য গভীরতম সংকট সৃষ্টি হচ্ছে। বাংলাদেশকে অর্থনীতিতে আজকে বিদেশি বিনিয়োগকারীরা যেমন আসতেছে না, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আরম্ভ করে IMF যারা যতই আশ্বাস দেখ না কেন, তারা কিন্তু আমাদেরকে এ পর্যন্ত তেমন কিছু দেয়নি। এমনকি ইউনূস সরকারের যে যত প্রচার যে তারা বিদেশিদের, এমনকি চীন থেকে তারা অনেক কিছু নিয়ে আসবে, চীন তাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি এটা আসলে কিছুই তারা দেয়নি। চীন যত বড় দেশ, তার যে অর্থনৈতিক যে বিশাল কাঠামো, সেখান থেকে বাংলাদেশের জন্য দেশরত্ন শেখ হাসিনা সরকারের সময়ের যে চুক্তি ছিল, সেই চুক্তি যে ধরনের বিভিন্ন MOU হয়েছিল, সেই তার আলোকের চাইতে বাইরে কোনো কিছুই করতে পারেনি। বরঞ্চ দেখা গেছে অনেক কম জায়গায় কম আশা নিয়ে তাকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে। প্রথম দিকে অনেক কথাই বলেছে, কিন্তু পরবর্তী সময় কিন্তু এটা পরিষ্কার হয়েছে। অর্থাৎ প্রতারণা করা, দেশের জনগণকে ভুল বুঝানো, প্রতারণা করা, এই ইউনূস সরকারের একটি, মনে হয় এটাই তার একমাত্র কাজ। মিয়ানমারের মতো হবে না, মিয়ানমারের চেয়ে খারাপ অবস্থায় পরিণত হবে। কারণ বাংলাদেশ তো আয়তনে যে পরিমাণ আছে, সেই আয়তনের তুলনায় বাংলাদেশ অধিক জনগোষ্ঠী। সুতরাং আমাদের অর্থনীতিকে, যেখানে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেলে আমাদের অবশিষ্ট দেশে দুর্ভিক্ষর সৃষ্টি হবে, দেশে খাদ্যাভাব দেখা দেবে, দেশে এমনি যেই অবস্থা আছে সেই অবস্থাতে যদি বিপন্ন পরিস্থিতির ভিতরে, দেশে তো বাংলাদেশে যেহেতু মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, মানুষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নাই, সেখানে দেশে তো একটি গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হবে। দেশে সিভিল সোসাইটি, দেশের গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ মানুষ যদি দেশে বসবাস করতে না পারে, কথা বলতে না পারে, তখন মানুষ বাধ্য হয়ে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। সে পথকে যদি রুদ্ধ করে দেওয়া হয়, সেই পথকে যখন বল প্রয়োগ করে, অস্ত্র শক্তি প্রয়োগ করে, ঘৃণা সৃষ্টি করে, ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়, তখন কি হয়? সেখানে মানুষ মরিয়া হয়ে তখন সেই দেশটি ধ্বংসের দিকে জনগণকে বাধ্য করা হয়, তখন তো দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। এবং সেই পরিস্থিতিতে বাংলাদেশে বিপন্নতা, মায়ানমার নয়, এই উপমহাদেশের ভিতরে সবচাইতে একটা স্থিতিশীল অবস্থা, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটি, আমরা হতদরিদ্র থেকে মধ্যম আয়ের থেকেও কিন্তু আমরা উত্তরণ ঘটিয়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম গত 16 বছরের দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলে, আজকে তার উল্টো পথে বাংলাদেশ হাঁটছে। আজকে আমাদের স্বপ্ন নেই, আমাদের কোনো আকাঙ্ক্ষা নেই। আমাদের আজকে জনজীবনে আছে অত্যাচার, নিপীড়ন, হিংসা, ধ্বংস এবং নেতিবাচক রাজনীতি। আজকে রাজনীতিকে বিরাজনীতিকরণ করাই মনে হচ্ছে বর্তমান ইউনূস সরকারের একমাত্র লক্ষ্য। আজকে যারা রাজনৈতিক শক্তি না, তারা রাজনীতি করার তাদের যে অতি লোভ, অতি আকাঙ্ক্ষা, যে আমরা বারবার দেখি অরাজনৈতিক ব্যক্তি তো অরাজনৈতিক লোক হিসাবে যে সরকারটিকে গঠন করা হয়েছে 5ই আগস্টের পরে, সেই সরকার রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়েছে। ইতিমধ্যেই তারা সিটিজেন পার্টি নামে নবগঠিত একটি দল হয়েছে। এ পর্যন্ত এই 9 মাসে কিন্তু মোট 22টি দল তৈরি হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দল তৈরি করার মূল লক্ষ্য না, রাজনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা লক্ষ্য না, বিরাজনীতিকরণের জন্য রাজনীতিবিদ, রাজনৈতিক দলকে ধ্বংস করা এই অবৈধ দখলদার সরকারের একমাত্র লক্ষ্য। এই তাদের টার্গেট আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের মতো দলকে ধ্বংস করতে পারলে এবং আওয়ামী লীগের নেতৃত্বকে যদি বিতর্কিত করা, তাদেরকে নির্মূল করতে পারে, তবেই তারা মনে করে বাংলাদেশে
তাদের স্বার্থ সিদ্ধি এবং তারা বাংলাদেশের লুটপাট করে খাবার জন্য তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য পথ তৈরি হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ধ্বংস হলে তাদের কিছু যায় আসে না, বাংলাদেশের জনস্বার্থ বিপন্ন হলে তাদের ইউনূস সরকারের কিছু যায় আসে না, বাংলাদেশের শাসন ব্যবস্থায় স্বাভাবিক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে বরং তাদের জন্য বাধা সৃষ্টি হতে পারে। তারা আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তারা আইনের মুখোমুখি হয়ে তারা কঠিন বিচারের মুখ নিপতিত হবে, এটা তারা ইতিমধ্যেই বুঝে গিয়েছে। কারণ জনগণের রোষ, জনগণের যে অসন্তুষ্টি এই সরকারের উপর ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। যদি এই মুহূর্তে যদি কোনো সাধারণ যদি একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়, যে নির্বাচনে সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে কিন্তু এই যে নবগঠিত সরকারি দল হিসাবে যে যে দলটি সৃষ্টি হয়েছে তাদের অবস্থা কিন্তু সংকটাপন্ন অবস্থা। ইতিমধ্যেই তাদের সাথে কথা বললে তাদের সভা সমাবেশগুলো কিন্তু এখন আর লোক দেখা যায়, তাদের জনপ্রিয়তা ইতিমধ্যে শূন্যের কোঠায় পৌঁছেছে। আর ইউনূস সাহেব এবং তার উপদেষ্টারা এই দলগুলোকে তারা সমর্থন দিচ্ছে, অর্থাৎ তাদের জনপ্রিয়তার সাথে ইউনূস সাহেবের জনপ্রিয়তাও কিন্তু শূন্যের কোঠায় দাঁড়িয়েছে। আজকে বিতর্কিত হয়েছে, সে একটি পক্ষপাতের অভিযোগে আজকে অভিযুক্ত নয়, সে পক্ষপাত দ্বারা পক্ষপাতিত্ব প্রকাশ করেছে। অতএব তার আর এই অন্তর্বর্তী সরকারে থেকে তার দ্বারা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, নির্বাচন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কোনোটাই কায়েম হতে পারে না। কারণ তিনি ইতিমধ্যেই 9 মাস পরে উনি বলা শুরু করেছেন যে ওনার উপদেষ্টারা বলছেন 5 বছরের জন্য জনগণ নাকি রায় দিয়েছে। জনগণের রায় কিভাবে দেয়? জনগণ দেয় ভোটের মধ্যে দিয়ে, অংশগ্রহণমূলক ভোটের ভিতরে জনগণের রায় পাওয়া যায়। জনগণের রায় ছাড়াই ওনারা গায়েবী আওয়াজ পেয়েছে, ওনারা স্বপ্নে দেখেছে ওনাদেরকে 5 বছরের জন্য এই ইউনূস সাহেবকে দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায়। এগুলো সবকিছুই হলো দেশের স্বৈরতান্ত্রিক মানসিকতা, সবকিছু হলো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করে তারা লুটপাট করবে, দুর্নীতি করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে, ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য লুটপাট, ব্যবসা বাণিজ্য দখল করবে। আজকে উনি প্রধান উপদেষ্টা হয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে ওনার বিশ্ববিদ্যালয় লাইসেন্স নিতে হবে, ওনার আদম পাচারের মানুষ নিয়ে ব্যবসা করা, যেটাকে বলে ম্যান পাওয়ার বিজনেসের লাইসেন্স ওনার দরকার। উনি এই সময়ের ভিতরে কতগুলো লাইসেন্স উনি নিয়েছেন। উনি ব্যাংকের মধ্য দিয়ে তার ব্যবসাকে সে পাকাপোক্ত করেছে, 39টি প্রতিষ্ঠানের উনি মালিক হয়েছেন। এখন আরো ব্যবসা তাকে করতে, ব্যবসায়ী যার লক্ষ্য অর্থ উপার্জনই, বৈধ অবৈধ উপায়ে যে অর্থ উপার্জন করবে, এবং এটাই একটা মানুষের যখন স্বপ্ন থাকে এবং তার স্বপ্ন যখন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের শাসন ক্ষমতাকে পাকাপোক্ত করা, এটা হলো একটা মানুষের নিজস্ব মোহে একটি এই বয়সে উনি একজন নোবেল লরেট হয়ে তার শান্তিতে ওনার এই বয়সে এসেও ওনার ব্যবসা বাণিজ্য বাড়ানোই যদি একমাত্র লক্ষ্য হয়, উনি দেশ চালাবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন, না উনি ব্যবসা করবেন, না ওনার পারিবারিক লোভ লালসা ব্যক্তিগত তার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, এটা দুইটা হয়। রাজনৈতিক ভাবে একটি দেশকে পরিচালনা করতে রাজনৈতিক নেতৃত্বের যেমন দরকার, তাদের যেমন দেশপ্রেম থাকে, সেটা কিন্তু একজন ব্যবসায়ী থাকে না। একজন ব্যবসায়ী দেশকে ভালোবাসবে, কিন্তু রাজনৈতিক নেতৃত্বে আসতে পারে না, পারা উচিত না। আজকে আমরা দেখছি যে ইউনূস সাহেবের প্রতি একটি অংশের জনগণের একটি অংশের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু উনি নিজেই তার কর্ম দ্বারা, অদক্ষতা দ্বারা, তার নিজের লোভ এবং লালসার কারণে মানুষ তার থেকে বঞ্চিত হয়েছে। আজকে বঞ্চিত মানুষ মনে করে ইউনূস সাহেব প্রতারক, এবং প্রতারণা করে আমাদের দেশের একটি জনগোষ্ঠী, ছাত্র সমাজের একটি অংশকে যে বিপদগামী করে তার যে ফায়দা, সেই ফায়দা হলো উনি ব্যক্তিগতভাবে কায়েম করছে। এবং এই অবৈধ সরকার যতদিন থাকবে বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা, অর্থনীতি ধ্বংসের পথেই যাবে, আমরা পিছিয়ে যাচ্ছি। তা এই কথাটি এখন সর্বস্তরে আলোচনা হচ্ছে যে এই 9 মাসের অদক্ষতা, ব্যর্থতার কারণে, দুর্নীতির কারণে
ইউনূস সাহেবের দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেওয়া, সন্ত্রাসী জঙ্গিবাদীদেরকে কাঁধে ভর করা, তাদেরকে ব্যবহার করে দেশের কে ধ্বংস করার মধ্য দিয়ে বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ গত 54 বছরে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছিল সেই অগ্রগতিকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই অগ্রগতি ধ্বংসের মূল লোকটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস।